আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে এলাম বিগিনারদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড নতুন একটি ভিডিও। চলুন শুরুতেই জেনে নেই এই ভিডিও থেকে আজ আমরা কি কি শিখব। ফার্স্টেই শিখব অভ্র কিবোর্ড সংক্রান্ত যে জিনিসপত্রগুলো রয়েছে সে ব্যাপারে। সেকেন্ডে শিখব ফন্ট কি এবং কোন কোন ক্ষেত্রে কি কি ফন্ট ইউজ করব আমরা। 3 নাম্বার বেসিক কিছু জিনিস শিখব মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড এবং অ্যাডভান্স লেভেলেরও কিছু শেখানোর চেষ্টা করব। আর সবচেয়ে বেশি আমরা যে জায়গাগুলোতে প্রবলেম ফেস করি, বিগিনারদের কথা বলছি, সেটা হলো টেবিল ক্রিয়েটে। তো আশা করি আজকের এই ভিডিওতে এই টেবিল ক্রিয়েট রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আজকে আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ জুনাইদ শাফাত। চলুন পুরো ভিডিওটি দেখি। চলুন শুরু করা যাক অভ্র কিবোর্ড দিয়ে। অভ্র কিবোর্ড কি তা আপনারা মোটামুটি সকলেই কম বেশি জানেন, তারপরে বলে রাখি অভ্র কিবোর্ডের একটি লেআউট। আমরা অনেকেই আছি যারা পূর্বে বিজয় কিবোর্ড লেআউট ব্যবহার করতাম বা এখনও ব্যবহার করি। বিজয় কিবোর্ড লেআউট অভ্র কিবোর্ডের লেআউটের চেয়ে অনেকটাই আলাদা, অনেক ক্ষেত্রেই আর অনেক কিছুই চেঞ্জ। এছাড়াও অভ্র কিবোর্ড সফটওয়্যারটি অনেক লাইট একটি সফটওয়্যার এবং অনেক ইউজার ফ্রেন্ডলি। বর্তমানে আমরা যারা মোবাইল ফোন দিয়ে রিদমিক কিবোর্ড বা বাংলা লেখার এই টাইপের যে অ্যাপসগুলো আছে এগুলো ব্যবহার করি, তাদের জন্য অভ্র কিবোর্ড লেআউটটি অনেকটা পরিচিতই। আর বাংলা লেখার সিস্টেমটাও প্রায় এক। আর অভ্র কিবোর্ডে বেশি ব্যবহার হয় ইউনিকোডে ফন্টগুলো ব্যবহার করার জন্য। কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যদি আপনি বাংলা লিখতে চান তাহলে অবশ্যই ইউনিকোড প্রয়োজন। আর এই ইউনিকোডের জন্য অবশ্যই অভ্র কিবোর্ড অনেক সহজভাবে ব্যবহার করা যাবে। অভ্র কিবোর্ডের মধ্যে ইউনিকোডটি অনেক সহজভাবে ব্যবহার করা যাবে। এই জন্যই বেসিক্যালি অভ্র কিবোর্ডটাকে প্রায়োরিটি লিস্টে রাখা হয়েছে। অভ্র কিবোর্ড ডাউনলোড করার জন্য যে কোনো ওয়েব ব্রাউজার থেকে জাস্ট সিম্পলি ওমিক্রন ল্যাব লিখে গুগল করলেই ডাউনলোড লিঙ্কটি পেয়ে যাবেন। এই ওমিক্রন ল্যাবে ঢোকার পর অভ্র কিবোর্ড ফর উইন্ডোজ এই অপশনটিতে ক্লিক করলে নিচে আসলে ডাউনলোড অভ্র কিবোর্ড নাও এতে চাপ দিলে কিবোর্ডটি ডাউনলোড হবে। এটি অনেক ছোট একটি অ্যাপ, যেটা মোটামুটি বিগিনারদের জন্য খুব জরুরি। চলুন এবার দ্বিতীয় অপশন যেটি ফন্ট, এই ব্যাপারে কিছু জেনে আসা যাক। ফন্ট কি? ফন্ট হচ্ছে বেসিক্যালি লেখার অক্ষরগুলোর এক ধরনের ডিজাইন বা ধরন বলতে পারেন আর কি। এখানে ফন্ট ব্যাপারে একটা কথা বলে রাখাই ভালো। বিজয় কিবোর্ডে আমরা বাংলা লেখার ক্ষেত্রে অফিসিয়ালি বেশিরভাগ সুতনি এমজে নামে একটি ফন্ট রয়েছে, ফন্টটি ব্যবহার করে থাকি, যা আপনারা জানেন। কিন্তু এই সুতনি এমজেতে কিছু ড্রব্যাক আছে। ড্রব্যাকগুলো হলো, সুতনি এমজি ফন্টটিতে কোনো কিছু যদি লিখেন বাংলায় বা কিছু যদি লেখা থাকে, এটা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে এটি শো করবে না, প্রপারলি শো করবে না, এটি অন্য কিছু একটা শো করে। চলুন এই ব্যাপারটি যাচাই করে আসি। এখানে আমি আপনাদের সুবিধার্থে বিজয় কিবোর্ড ইউজ করে এখানে সুতনি এমজি ফন্ট ব্যবহার করে আমি আমার সোনার বাংলা লিখেছি। চলুন এটাকে আমি নর্মালি গুগল সার্চ করে দেখি এটা গুগল কতটুকু করতে পারে। এখানে যদি আমি পেস্ট করে দেই, দেখুন এটা আসলে লেখাটি ভেঙে অন্য কিছু একটা শো করছে, যেটা মোটামুটি অজানা আর কি ব্যাপারে কিছু। এই হচ্ছে বিজয় কিবোর্ডের ড্রব্যাক, যে আপনি ইউনিকোড ব্যবহার না করে যদি নর্মালি এই সুতনি এমজেটি ব্যবহার করেন তাহলে এই ধরনের প্রবলেম ফেস করবেন। বা অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনি কোনো ডকুমেন্ট ওপেন করেছেন, এই ডকুমেন্টের মধ্যে এই ধরনের কিছু শো করছে, যেটি আসলে বোধগম্য নয়। বুঝতে পারবেন এটা আসলে ফ্রন্টের প্রবলেমের জন্যই এই সমস্যাগুলো হয়ে থাকে। আর এবার দেখে আসি ইউনিকোড বা আমরা অভ্র ব্যবহার করে আমরা কিছু একটা লিখেছি। এটা আমার সোনার বাংলা, এটা দেখতে পাচ্ছেন অভ্রর একটা ডিফল্ট ফন্ট নির্মলা ইভল। এই ফন্টটি দ্বারা আমরা একটু গুগল সার্চ করি তাহলে বুঝতে পারবেন, ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। আমরা পেস্ট করে দেখেন এটি ওয়েব অ্যাপ্লিকেশন গুগল যেটা আছে এটা ঠিক মতো বুঝতে পারছে যে আমার সোনার বাংলা বলতে কিছু লেখা আছে এখানে। তো ইউনিকোড বিজয় এবং অভ্রর মধ্যে ডিফারেন্স। অভ্রতে ডিফল্ট যে ফন্টটি ব্যবহার করা হয়েছে নির্মলা ইউএল, এই ফন্টটি আসলে লেখার ধরনটা একটু অন্যরকম, এটা দেখতে খুব একটা ভালো দেখায় না। তো এই কারণে আমরা ম্যাক্সিমাম টাইম একটা ফন্ট সাজেস্ট করি, সেটা হলো নিকোশ।
এই নিকোশ নামের ফন্টটি দেখুন সেম ফন্টটি নির্মলা ইউআই যেটা ছিল, নির্মলা ইউআই এর চেয়ে নিকোশ ফন্টটি একটু অন্যরকম বা মানানসই একটা ফন্ট। এই ফন্টটি সবসময় বলতে নর্মালি থাকে না আর কি। আপনি যখন অব্রো কিবোর্ডটি ডাউনলোড করবেন তখন এই ফন্টটি থাকবে না। এই ফন্টটিকে ডাউনলোড করে নিতে হবে এই সেম ওয়েবসাইট ওমিক্রন ল্যাব থেকে। এখানে বাংলা ফন্ট নামে যে অপশনটি আছে এই অপশনে গেলে এই কালপুরুষ অনেকগুলো ফন্ট আছে ইউনিকোড লেখার জন্য আর কি। কালপুরুষ এটাতে লিখলে এমন শো করবে, কালপুরুষ আনসি, সিয়াম রূপালী আনসি, আপনা লোহিত, সোলাইমন লিপি, বাংলা আদর্শ লিপি, ব্যানসেন হ্যান্ড রাইটিং, নিকোশ। এই নিকোশ বা নিকোশ ব্যান্ড যেগুলো আছে এগুলো আপনি চাইলে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। এইভাবে ডাউনলোড করলে পরে এটাকে জাস্ট সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করলে এই ফন্টটি আপনার ইনস্টল হয়ে যাবে এবং তখন থেকে আপনি এই ফন্ট অপশনে গেলে নিকোশ, নর্মালি নিকোশ লিখলেই আপনি ফন্টটি খুঁজে পাবেন। এই সাজেস্ট করব নিকোশ ফন্টটি ব্যবহার করার জন্য আর কি, দেখতে মোটামুটি ভালোই, এটা ব্যবহার করতে পারেন। এই হচ্ছে ফন্ট রিলেটেড যা জানা দরকার, মোটামুটি বেসিক ধারণাগুলো এর মধ্যে রয়েছে। এবার 3 নাম্বার টপিক বা বেসিক কিছু জিনিসপত্র মাইক্রোসফট ওয়ার্ডের সম্পর্কে কিছু জানাবো আপনাদের। তবে চলুন একটি মাইক্রোসফট ওয়ার্ড যদি ক্রিয়েট করা না থাকে তাহলে সিম্পলি নিউ থেকে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা কিভাবে করতে হয়। এখানে কি আপনার মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসগুলো সবাই জানেন যদিও, তারপরেও আমি জাস্ট বিগিনার, একবারে যারা বিগিনার, নতুন যারা এই মাইক্রোসফট ওয়ার্ড বা অফিসিয়ালি কাজকর্ম শেখার জন্য নতুন করে আগ্রহী, তাদের জন্য কিছু আর কি। তো প্রথমে আমরা ইন্টারফেসটার সাথে পরিচিত হই। এখানে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড-ইনস দেখতেই পাচ্ছেন আপনারা। তবে কোনটার কি কাজ এগুলো আসলে এভাবে বলে বোঝানো সম্ভব না, আমরা কাজ করতে করতে কাজের মাধ্যমে দেখব আর শিখব। তো প্রথমে আমাদের কাজ হবে, আমরা সবসময় এটা রিকমেন্ডেড থাকবে যে আমরা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করার সময় আগে বুঝবো ডকুমেন্টটা কী ধরনের হবে বা কী নিয়ে কাজ করতে চাচ্ছি। তো দেখার পর এখানে আমি আপনাদের বলে রাখি নর্মাল একটা জিনিস আমরা সেট আপ করে নিই। এখানে ভিউ অপশনে গিয়ে রুলার নামে একটি অপশন রয়েছে, এটাকে জাস্ট টিকমার্কটি চালু করে দেই বা চেক ইন করে দেই। চেক ইন করলে দেখবেন এই সাইড দিয়ে জাস্ট স্কেলের মতো কিছু আছে, এগুলো অনেক কাজ আছে, এগুলোর আস্তে আস্তে দেখতে পারবেন। হোমে যাই, নর্মালি হোমে যে প্রথমে আমাদের কাজ থাকবে আমরা কি রিলেটেড কাজ করতে চাচ্ছি বা কি ধরনের ডকুমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, এটার উপর বেসিক্যালি ডিপেন্ড করে আমাদের লেআউট থেকে আগে মার্জিনটা নর্মাল থাকলে নর্মাল, বা কারো যদি মনে করেন উপরে একটু স্পেস কম দরকার বা উপরে স্পেস বেশি দরকার বা নিচে স্পেস কম দরকার নিচে স্পেস বেশি দরকার, এই ধরনের যদি কিছু থাকে কাস্টম মার্জিনস থেকে আপনারা যে টপ এগুলো কমায় বাড়ায় নিতে পারেন। কমা বাড়ানো করলে এগুলো লেফট, রাইট, টপ, বটম যেগুলো আছে এগুলো কম বেশি করে নিতে পারেন। তাহলে দেখেন আগে এটা কোথায় ছিল আর এখন উপরে স্পেসটুকু কমে গেল আর কি। লেআউট, তারপর রয়েছে এখানে ওরিয়েন্টেশন। অনেক সময় আমরা ডিফল্ট পোর্ট্রেট থাকে, অনেক সময় আমাদের ল্যান্ডস্কেপে অনেক কিছু প্রয়োজন হয় বা দেখা যাচ্ছে একটা ডকুমেন্ট ল্যান্ডস্কেপে লিখতে চাচ্ছি, সেই মানে জায়গার কারণে পসিবল হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ল্যান্ডস্কেপটা অপশনটা ইউজ করতে পারি। ল্যান্ডস্কেপ ইউজ করলে নর্মালি এরকম একটা ইন্টারফেস শো করে। আর পোর্ট্রেট, তারপর আসবে পেপার সাইজ, আমরা কি ধরনের পেপার ইউজ করতে যাচ্ছি। লেটার বলতে বড় যেটা আমরা লেটার হয়, আর নর্মালি আমরা ইউজ করি A4 যে পেপারটা আমরা জাস্ট এখান থেকে চুজ করে নিলাম। এখন এই হিসাবে আমাদের লেআউটটা ক্রিয়েট হয়ে গেল, আমরা এখানে টাইপ করতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে বেসিক, একবারে এই বেসিক ফান্ডামেন্টাল যে জিনিসগুলো এগুলো এর মধ্যে আছে। এরপরে দেখবো আমরা এখানে ফন্ট চুজ করতে হবে আপনাকে। ফন্ট নিকোশ বা বাংলায় লিখতে চাইলে নিকোশ, ইংলিশে এখানে ফন্ট বাড়া কমার কিছু অপশন আছে। তারপরে এখানে বুলেট আছে, কিছু বুলেট এখানে নাম্বার, নিউমেরিক কিছু নাম্বারিং এগুলো রয়েছে। তো এই বেসিক জিনিসপত্র ফান্ডামেন্টাল আর কি। এখান থেকে আপনার একটা লিখি, না লিখলে আসলে এভাবে বোঝা যাবে না। এই ধরে নেন একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টে আমরা যদি উপরে কিছু আমরা অনেক সময় প্যাডে প্রিন্ট করি, প্যাডে প্রিন্ট করার সময় দেখা যায় উপরে অনেক কিছু লেখা থাকে, যার কারণে
এই অবস্থায় যদি প্রিন্ট করেন তাহলে প্যাডে উপরে যে লেখাটা আছে এই লেখাটার উপরে এই জিনিসটা প্রিন্ট হবে। সেই ক্ষেত্রে আমরা জাস্ট লেআউট থেকে মার্জিনটা আমরা কাস্টম করে নেব। আমাদের টপে যদি স্পেস বেশি দরকার হয় সেই ক্ষেত্রে আমরা একটু বাড়াই নেব। এই তাহলে উপরে যদি প্যাডে কিছু থেকে থাকে সেই জিনিসটা আসলে আর হবে না। স্পেসিং, এই যে লেখাটা লিখেছি এদের মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় স্পেসের একটা ব্যাপার থাকে। এই স্পেসিংটা দেখা যায়, এই যে দেখেন স্পেসিংটা আপনার একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে এটা জাস্ট এই স্পেসিং দিয়ে বোঝানো যায়। এটা চাইলে নিতেও পারেন। আবার যদি মনে করেন যে না স্পেস বেশি হয়ে গেছে, স্পেসিংটা বেশি আছে, আমি স্পেসিংটা রিমুভ করে দেবো, রিমুভ করলে আবার এরকম হবে। বা এগুলো চাইলে আপনি নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন। এই বেসিক জিনিসপত্র। কাজ করতে করতে আমরা কিছু শর্টকাটও শিখবো, শর্টকাট কমান্ডও শিখবো। যেমন বেসিক একটা জিনিস, এই যে ফন্ট, এখানে ফন্ট চুজ করা আছে, সাইজ দেওয়া আছে 20, তো এখানে যদি 21 করতে চান তো 21 অপশন নেই, 22 আছে, বা এই লাস্ট ম্যাক্সিমাম আছে 72, বা এর চেয়েও যদি আপনার কখনো বড় প্রয়োজন হয় সেই ক্ষেত্রে হাতে লিখে আপনাকে করতে হবে। তা দেখা যাচ্ছে কোনো একটা ডকুমেন্ট লিখছি, এর মধ্যে আমার অক্ষরগুলো একটু ছোট বড় করা উচিত, যেটা আপনি কি তাহলে বারবার এখান থেকে সাইজটা ছোট বড় করবেন, এটা ব্যাপারটা একটু অন্যরকম। এই জন্য কিবোর্ড একটি শর্টকাট বলে রাখি আপনাদের, কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, যে ব্র্যাকেটটি রয়েছে কিবোর্ডে, এই থার্ড ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেটটা যদি প্রেস করেন কন্ট্রোলের সাথে, তাহলে ফন্টটি আস্তে আস্তে ছোট হতে থাকবে। উপরে খেয়াল করুন এখানে 18 রয়েছে, কন্ট্রোল প্লাস ওপেনিং থার্ড ব্র্যাকেটটা যদি প্রেস করি এটা আস্তে আস্তে ছোট হবে। এবং এটা যদি বড় করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজিং যেটা রয়েছে এটা চাপলে আস্তে আস্তে এক সাইজ করে বড় হবে। এটা আসলে ডকুমেন্ট দেখতে কেমন লাগে বা দেখতে সুন্দর করার জন্য অনেক ক্ষেত্রে আমরা এই শর্টকাটগুলো ব্যবহার করে থাকি, যে ফন্ট কতটুকু বা কি সাইজের হলে দেখতে এটা সুন্দর লাগবে, ছোট বড় এইভাবে করা যায়। তো ভিডিওটি দেখতে থাকুন, এরকম অনেক শর্টকাট আছে। আসলে এভাবে একবারেই সব বলা পসিবল না, বা কাজ করতে করতে আমরা কাজের মধ্যে আস্তে আস্তে জিনিসগুলো দেখতে থাকবো। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখবেন। চেষ্টা করব আমি যা জানি আপনাদের মধ্যে এই জিনিসটা দেওয়ার জন্য আর কি। তো এই হচ্ছে আপাতত বেসিক জিনিসপত্র, বেসিক যে ফান্ডামেন্টাল, একবারে ওয়ার্ড রিলেটেড যে ফান্ডামেন্টাল জিনিসগুলো এর মধ্যেই আছে। তারপর আমরা কাজের মাধ্যমে দেখি কি করা যায়, আর কি এক্সপান্ড করা যায়, আর কি দেওয়া যায়, কি কি প্রবলেম ফেস করি। আর প্রবলেমগুলো অবশ্যই আপনারা কে কি ফেস করছেন এগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে হয়তো প্রবলেমগুলো আপনাদের ওইভাবে বা ওই প্রবলেম রিলেটেড কিছু ভিডিও আপলোড করা যাবে। তো এই বেসিক জিনিসপত্র। এবার আমরা শিখব টেবিল ক্রিয়েশন। টেবিল কি, বলুন এবার শুরু করা যাক। টেবিল রিলেটেড যে জিনিসপত্রগুলো, যেগুলো জানা খুব জরুরি আসলে বিগিনারদের জন্য, বা অনেক সময় আমরা অনেক কিছুই প্রবলেম ফেস করি টেবিল ক্রিয়েশনে। সবচেয়ে বেশি যে প্রবলেমগুলো ফেস করি সেটা হলো টেবিল ক্রিয়েশনে। তো নর্মালি আমরা টেবিল ক্রিয়েশনে যে আমরা এটা দুইভাবে করতে পারি। টেবিল অপশন ইনসার্টে যে টেবিল অপশনে যে ডিরেক্ট এখান থেকে রো কলাম আমরা কত বাই কয়টা দরকার এইভাবে আমরা করে নিতে পারি, অথবা এখানে ইনসার্ট টেবিলে যে আপনার যদি বেশি রো বা বেশি কলাম লেগে থাকে সেই ক্ষেত্রে এখানে নিতে পারেন। আমার রো দরকার 4টা, আর কলাম দরকার 5টা, এইভাবে আমরা নিয়ে নিলাম। তো এইভাবে টেবিলটি চলে আসলো। এই হচ্ছে ব্যাপার। তো উপরে আমরা জাস্ট হেডিংগুলো দিয়ে দিলাম, আর এখানে আমরা এগুলোকে সেল বলে, প্রত্যেকটাকে একটা করে সেল বলে, টেবিলের এগুলো সেল একটা করে। হ্যাঁ, তো একটা সেল থেকে আরেকটা সেলে আমরা যখন নেক্সট লেভেলে, মানে একটা সেল থেকে আরেকটা লেভেলে যখন আমরা যাব, সেটা বারবার মাউস প্রেস, আমরা চেষ্টা করব সবসময় মাউসটাকে অ্যাভয়েড করার জন্য এই ওয়ার্ডে যখন কাজ করব। তো সেই আমার এই প্রথম সেলের এটা ধরে নিন সিরিয়াল নাম্বার, এই টাইপের কিছু। তো আবার কি মাউস প্রেস করব, মাউস প্রেস না করে আমরা এটা সিম্পলি কিবোর্ডের বাম পাশে ট্যাব নামে যে অপশনটি আছে এই অপশনটিতে একটা প্রেস করলে এটা পরের সেলে চলে যাবে। নেম, পরেরটাতে যাই, মেইল আইডি, আর তারপরে যাই রিমার্কস। তো এখানে সিরিয়াল নাম্বার সে 1, নিচে 2, 3, 4।
ট্যাব ছাড়া আপনি নর্মালি নেভিগেশন আমাদের যে 4টা বাটন রয়েছে এই বাটনগুলোর মাধ্যমে আপনি সেলগুলো চেঞ্জ করতে পারেন। নেম সে এখানে রহিম, মেইল আইডি সামথিং, রিমার্কস, আচ্ছা রিমার্কসটা আমরা আপাতত ফাঁকা রাখি, দেখা যায়। তারপরে এখানে একটা দিলাম করিম, এখানে মেইল আইডি একটা দিয়ে দিলাম। রিমার্কসের ঘরে আমরা একটা কাজ করব এটা দেখার জন্য। তারপরে রহিম করিম কামাল, এখানে এই টাইপের কিছু এসে আরেকটা ধরে নেন অপো। তো দেখা যাচ্ছে সবগুলো এটা ধরে নিন নর্মালি একটা যেটা সবার রিমার্কস এক, তো সবার রিমার্কস যদি এক হয় সেই ক্ষেত্রে বারবার এই সেম জিনিসটা লেখার অনেক সময় প্রয়োজন হয় না, বা মনে করি আমরা সবার ক্ষেত্রে যেটা একই সেটা আমরা কি করব, তাহলে এই সেলগুলোকে নর্মালি জাস্ট সিম্পলি মাউসে ক্লিক করে এইভাবে মাউসের রাইট ক্লিক করলে এখানে মার্জ নামে একটা অপশন রয়েছে, মার্জ অপশনে দিলে সবার জন্য একটা সেল ক্রিয়েশন হয়ে যাবে, মানে পুরা ইয়াগুলো উঠে যাবে। এটা বারবার আমরা মানে ম্যানুয়ালি করতে গেলে অনেক ঝামেলাই পড়ে, অনেকে এই অপশনগুলো জানেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, জানেন না, তাদের জন্য এই জিনিসগুলো আই হোপ অনেক হবে। রিমার্কস ধরে নেন কিছু একটা, ওকে। আবার দেখা যাচ্ছে আপনার এই টেবিলে যে ডাটাগুলো রয়েছে ডাটাগুলোকে আপনি দুইটা টেবিলে ভাগ করতে চাচ্ছেন। হ্যাঁ, দুইটা টেবিলে ভাগ করতে যদি যাই সেই ক্ষেত্রে এখান থেকে আমাকে জাস্ট সিম্পলি ডিজাইন বা স্প্লিট নামে একটা অপশন রয়েছে, একটা এগুলো করতে করতে আসলে খুঁজে বের করাটা একটু টাফ। লেআউটে গেলে এই যে স্প্লিট সেল নামে একটা অপশন রয়েছে বা স্প্লিট টেবিল রয়েছে, স্প্লিট টেবিলে চাপ দিলে যে দেখুন আমার টেবিল ডিভাইড হয়ে গিয়েছে। এই স্প্লিট মার্জ এগুলো লেআউটের মধ্যে পেয়ে যাবেন আপনি। স্প্লিট টেবিল বা স্প্লিট সেল করতে চাচ্ছেন, এই দুটো সেল আমি যদি স্প্লিট করতে চাই, লেআউটে স্প্লিট সেলস কয়টা, এই যে আমার একটা মানে দুইটা কলামকে আমার 4 ভাগে ভেঙে ফেললো আর কি। এগুলো স্প্লিট মার্জ এই জিনিস এই অপশনগুলো আসলে টেবিলের মধ্যে এই আমরা প্রবলেমগুলো ফেস করি। তো বেসিক্যালি এই হলো বেসিক যে আইডিয়া টেবিল রিলেটেড এই জিনিসগুলো এর মধ্যে রয়েছে। তো এটা চাইলে আপনি আবার মার্জ করে দিয়ে আবার এটাকে 2 ভাগে করতে পারেন, বা এটাকে এই যে এখন যদি মনে করেন এই দুইটার সাইজ একটু অন্যগুলোর চেয়ে একটু আলাদা দেখাচ্ছে, এটাকে হালকা জাস্ট টেনে এই দাগ বরাবর রাখলে মোটামুটি এগুলো আবার লেভেলে চলে আসবে। এই হচ্ছে টেবিল ক্রিয়েশন বা টেবিল রিলেটেড যে বেসিক জিনিসপত্র এর মধ্যে রয়েছে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ইনশাল্লাহ আরও নতুন কিছু নিয়ে আসবো যেগুলোতে আস্তে আস্তে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। একদিনে এত কিছু সেখানে শিখাইতে গেলে আসলে আপনারাও কিছু বুঝবেন না, বা আমার কাছে অনেক কন্টেন্ট রয়েছে যেটা আমি ঠিক মতো দেখাইতে পারছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখে। তো আস্তে আস্তে জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকি, যারা দেখছেন আসলে আস্তে আস্তে যারা শেখার জন্য দেখছেন জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য আমি আবার নেক্সট ভিডিও দিচ্ছি, নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু এই জিনিসগুলো নিয়ে থাকবে, আরও অনেক কিছু নিয়ে আলোচনা করা হবে। তো ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। তাহলে এইভাবেই আজকের মতো বিদায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট আর বেল আইকনটি অন করে রাখলে হয়তো নেক্সট ভিডিওটি আসলে আপনার কাছে নোটিফিকেশন যাবে, যেটা এর পরের ভিডিওটি আপনারা দেখতে পারবেন। তো সবাইকে